নমস্কার, আমি মৌমিতা। আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম স্বাদ। শুনতে থাকুন আজকের গল্প স্বাদ। কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা ব্যাংক ম্যানেজারের এই ঘরটা সুন্দর করে সাজানো। মেঝেতে মেরুন রঙের ম্যাট্রেস, একধারে গ্লাস টপ, সেক্রেটারিয়েট টেবিল, রঙিন টেলিফোন, ফোম লাগানো চেয়ার, মাথার উপর ঝকঝকে সিলিং ফ্যান। এই ঘরের সবকিছুর মধ্যেই সুরুচির ছাপ। এখান থেকে বাইরে তাকালে মহেশ মুন্ডা শহরে অনেকটা অংশ চোখে পড়ে। ছোটনাগপুরের ছোট্ট নিরিবিলি শহর মহেশ মুন্ডা এক কথায় চমৎকার। এই মুহূর্তে অজিতেশ তার চেয়ারটিতে বসে ডান দিকে জানালা দিয়ে অলস চোখে বাইরে তাকিয়েছিলেন। তিনি এই ব্যাংকের ম্যানেজার। আজ তেমন কাজের চাপ নেই। ফাইল টাইল যা ছিল সব দুটোর মধ্যেই পরিষ্কার করে দিয়েছেন অজিতেশ। ক্লিয়ারেন্সের জন্য গোটা 50 চেক জমা পড়েছিল। ফিক্সড ডিপোজিট আর লকারের জন্য এসেছিল 8-10 জন লোক। সেই সবও দুটোর মধ্যেই চুকে গেছে। তারপর থেকে চেয়ারে আছোয়ার মতো করে শরীরটাকে এলিয়ে দিয়ে মহেশ মুন্ডা শহরের দিকে তাকিয়ে আছেন। কলকাতা হেড অফিস থেকে মাত্র 1 মাস হলো মহেশ মুন্ডার ব্রাঞ্চে ম্যানেজার করে অজিতেশকে পাঠানো হয়েছে। এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই জায়গাটা ভীষণ ভালো লেগে গেছে তার। অজিতেশের বয়স 50-এর কাছাকাছি। নাক মুখ কাটা কাটা, শরীরে বয়সের ভার তেমন পড়েনি, তবে চুলের আধা আধি রূপোর তার হয়ে গেছে। তিনি অবিবাহিত। এই ব্যাংক বাড়িটার দোতলায় তার কোয়ার্টার। অজিতেশের সংসার পুরোপুরি ভৃত্যতান্ত্রিক। একটি চাকর আর রান্নার জন্য একটি মৈথিলি বামুন ছাড়া এখানে তার আর কেউ নেই। এখন 4টের মতো বাজে। সময়টা জুনের মাঝামাঝি। আকাশ জুড়ে কালো কালো মেঘেরা হানাদারের মতো ছুটে বেড়াচ্ছে। বোঝা যাচ্ছে আর কদিনের মধ্যেই বর্ষা নেমে যাবে। মেঘাচ্ছন্ন আকাশের তলায় মহেশ মুন্ডা শহরটাকে ফ্রেমে আটকানো একখানা ছবির মতো মনে হচ্ছে। জায়গাটার পাহাড়ি মেজাজ, চারিদিকে চড়াই আর উতরাই, উতরাইয়ের ঢালে ঢালে এবং টিলার মাথায় নানা জাতের গাছপালা, দেবদারু, ওক, ইউক্যালিপটাস ইত্যাদি। এসবের ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর বাড়ি, আর চোখে পড়ে কালো ফিতের মতো আঁকা বাঁকা রাস্তা। দূরে পেন্সিলের অস্পষ্ট আঁচড়ের মতো পরেশনাথ পাহাড় দাঁড়িয়ে আছে। দূরমনস্কর মতো দেখে যাচ্ছিলেন অজিতেশ। হঠাৎ কে যেন খুব কাছ থেকে ডেকে উঠল, স্যার। চমকে ঘুরে বসতেই অজিতেশ হরিনারায়ণ সান্যালকে দেখতে পেলেন। লোকটা কখন যে ইঁদুরের মতো শুরুত করে ঘরে ঢুকে পড়েছে তিনি টের পাননি। হরিনারায়ণের বয়স 54-55, বাঁকানো বেতের মতো ঢ্যাঙা চেহারা, শরীরে মাংসের চাইতে আর বেশি, চোখ ও মুখ, চোখ 1 ইঞ্চি গর্তে ঢোকানো, চুল ধোঁয়াটে রঙের। লোকটা এই ব্যাংকের কেরানি। টাকা তোলবার জন্য চেক জমা দিলে ক্লায়েন্টকে টোকেন দেওয়া তার কাজ। 30 বছর ধরে একান্ত নিষ্ঠার সঙ্গে এই দায়িত্বটা পালন করে যাচ্ছে সে। অজিতে শুনেছেন 30 বছর আগে চাকরি পেয়ে সেই যে হরিনারায়ণ মহেশ মুন্ডার এই ব্রাঞ্চে এসেছিল, তারপর থেকে আর নড়েনি। আসলে ট্রান্সফার আর প্রমোশনের জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তার খুঁটির জোর নেই, ফলে কিছুই হয়নি। তাই এই মহেশ মুন্ডায় জীবন কাটিয়ে দিতে হচ্ছে। অজিতেশ জিজ্ঞেস করলেন, কিছু বলবেন? হরিনারায়ণ টেবিলের উপর অনেকখানি ঝুঁকে হাত কচলাতে কচলাতে খুব বিনীতভাবে বলল, স্যার, আজ কি আপনার সময় হবে? কেন বলুন তো? আপনি বোধহয় আমার ব্যাপারটা ভুলে গেছেন। কথা দিয়েছিলেন আমাদের বাড়িতে যাবেন। এবার মনে পড়ে গেল অজিতেশের।
তিনি মহেশ মুন্ডায় আসার পরই হরিনারায়ণ ধরেছিল একদিন তাদের বাড়ি নিয়ে যাবে। 2-4 দিন পর পরই কথাটা মনে করিয়ে দেয় সে। যাবো যাবো করে 1 মাস কেটে গেছে, কিন্তু ব্যাংকের নানা রকম কাজে যাওয়াটা আর হয়ে ওঠেনি। ব্যস্তভাবে অজিতেশ বলে উঠলেন, না না, ভুলবো কেন, আপনার বাড়ি তো, নিশ্চয় যাব। হরিনারায়ণের বাঁকানো শরীর আরো একটু ঝুঁকে পড়ল। হ্যাঁ, আমার খুব ইচ্ছে স্যার, আজই চলুন, অফিস ছুটির পরে আমি আপনাকে নিয়ে যাব। হ্যাঁ স্যার, না বলবেন না স্যার। কাজের চাপ টাপ নেই, ছুটির পর হয়তো তুলার কোয়ার্টারে গিয়ে ইজি চেয়ারে গা ছেড়ে দিয়ে ইংরেজি ক্রাইম ফিকশন টিকশন কিংবা থ্রিলার পড়ে সময় কাটাতে হবে। নইলে একা একা মহেশ মুন্ডা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন। তার চাইতে হরিনারায়ণের সঙ্গে তাদের বাড়ি গিয়ে খানিক্ষণ গল্প টল্প করে সময় কাটিয়ে এলে মন্দ লাগবে না। একটু হেসে অজিতেশ বললেন, আচ্ছা ঠিক আছে, যাব। খুশিতে হরিনারায়ণের ভাঙাচোরা মুখখানা চকচকিয়ে উঠল। একটু উচ্ছ্বসিত ভাবে সে বলল, একদিনে স্যার, একদিনে আমি সাকসেসফুল হলাম। হরিনারায়ণের এই উচ্ছ্বাসটুকু ভালোই লাগলো অজিতেশের। তিনি হাসলেন, কিছু বললেন না। ঘণ্টাখানেক বাদে ব্যাংক ছুটির পর হরিনারায়ণের সঙ্গে বাইরের রাস্তায় আসতেই সে বলল, স্যার, একটা রিক্সা ডাকি? অজিতেশ জিজ্ঞেস করলেন, আপনার বাড়িটা কত দূরে? উঁচা মহল্লায় স্যার। উঁচা মহল্লা, এই ব্যাংক থেকে মাইল 1.5 মতো রাস্তা। অজিতেশ বললেন, রিক্সার দরকার নেই, চলুন না, হাঁটতে হাঁটতেই যাই, বিকেলে পায়ে হেঁটে বেড়াতে ভালোই লাগবে। হরিনারায়ণ তবু জিজ্ঞেস করল, কষ্ট হবে না তো স্যার? একটুও না। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলেন। এই মহেশ মুন্ডা শহরে কম করে 20-25টা মাইকা মাইন অর্থাৎ অভ্রের খনি রয়েছে। গিরিডিকে বাদ দিলে অভ্রের খনির সংখ্যা এইখানেই সবচাইতে বেশি। ইন্ডিয়া থেকে যত মাইকা বিদেশে এক্সপোর্ট করা হয় তার 60% যোগায় মহেশ মুন্ডা। এখানকার যে কোনো রাস্তার দুধারে চকচকে পাতলা আঁশের মতো অভ্র ছড়িয়ে থাকে। কোথাও কোথাও পাহাড়ের মতো অভ্রের স্তূপ চোখে পড়ে। চড়াই উতরাই ভেঙে উঁচা মহল্লায় হরিনারায়ণের বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বাড়িটা একটা ছোটখাটো টিলার মাথায়, অনেকটা বাংলো ধরনের, উপরে টালির চাল, চারধারে ইটের দেওয়াল, মেঝে টকটকে লাল সিমেন্টের। সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে সুন্দর ফুলের বাগান। বাইরের ঘরে টিউবলাইট জ্বালিয়ে একটা বেতের সোফায় অজিতেশকে বসিয়ে হরিনারায়ণ বলল, স্যার, 1 মিনিট, আপনাকে একটু একলা থাকতে হবে, আমি ভিতরে গিয়ে খবর দিয়ে আসি। অজিতেশ হরিনারায়ণের মতলবটা বুঝতে পেরেছিলেন। এসে এসে বললেন, বাড়ির লোকেদের একদম ব্যস্ত করবেন না, 1 কাপ বিনা চিনি চা ছাড়া আমি কিন্তু আর কিছু খাবো না। হরিনারায়ণ বিনীতভাবে হাসল, সে দেখা যাবে কোনো স্যার, এতদিন বলে বলে বাড়ি আনতে পেরেছি, শুধু চিনি ছাড়া 1 কাপ চা খেলে কি আমাদের ভালো লাগবে স্যার? ঠিক আছে, বেশ, ওর সঙ্গে 2খানা বিস্কুট দেবেন, নাথিং মোর। আপনার কথা বাড়ির মেয়েদেরকে বলবো, তারপর তারা যা ভালো বোঝে তাই করবে, আমার কিন্তু সেখানে হাত নেই স্যার। হরিনারায়ণ ভিতরে চলে গেলেন। অজিতেশ বসে বসে বাইরের ঘরটা দেখতে লাগলেন। ঘরটা ভারী ছিমছাম, বেতে সোফা টোপা ছাড়া একধারে কাচের বুককেসে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের গ্রন্থাবলী সাজানো রয়েছে। বুককেসটার পাশে গোল একটা টেবিলের উপর হায়দ্রাবাদি ফুলদানিতে একগুচ্ছ টাটকা রজনীগন্ধা। আরেক ধারে কারুকাজ করা কাঠের স্ট্যান্ডে ব্রোঞ্জের একটা নটরাজ মূর্তি। দেওয়ালগুলো হালকা সবুজ রঙের। এক দেওয়ালে রবীন্দ্রনাথের একটা পেন্সিল স্কেচ, আর তার উল্টো দিকের দেওয়ালটায় একটি হাসিমুখ তরুণীর ফটো। ফটোটা দেখতে দেখতে হঠাৎ কেমন যেন চেনা চেনা লাগলো। কোথায়, কবে,
কতদিন আগে তাকে দেখেছেন? প্রথমটা মনে করতে পারলেন না। ছবির মেয়েটা দুরন্ত আকর্ষণে তাকে যেন টানছিল। পলকহীন কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর কখন যেন নিজের অজান্তেই উঠে এসে ফটোটার সামনে দাঁড়িয়েছেন। অজিতেশের খেয়াল নেই। সেটা দেখতে দেখতে আচমকা বিদ্যুৎ চমকের মতো সব মনে পড়ে গেল। সময়ের উজান টানে তিনি যেন ৩০-৩২ বছর আগের পূর্ব বাংলার এক মফস্বল শহরে ফিরে গেলেন। তখন অজিতেশের বয়স আর কত, খুব বেশি হলে ১৬-১৭, আর সুধার ১৪-১৫। হ্যাঁ, ফটোর মেয়েটার নাম সুধাই। ধলেশ্বরী পাড়ের এক ছোট্ট নগণ্য গ্রাম দীঘা পোতা ছিল অজিতেশদের দেশ। তাঁরা ছিলেন ভীষণ গরিব। বাবা দীঘাপোতা হাই স্কুলের সংস্কৃতের পণ্ডিত ছিলেন। বাড়িটা ছাড়া বাড়তি ১ ইঞ্চি জমি জমা ছিল না তাদের। সে আমলে বাবা মাইনে পেতেন ৩৩ টাকা ১২ আনা, আর করতেন যজমানি। এই সামান্য উপার্জনে ৭-৮ জনের বিরাট সংসার কিভাবে যে চালাতেন তিনিই জানেন। অজিতেশকে ঘিরে বাবার উচ্চাশা ছিল আকাশ ছোঁয়া। ওই অল্প কটা টাকা থেকে কিছু কিছু বাঁচিয়ে তিনি অজিতেশকে পড়িয়েছিলেন। হয়তো ভেবেছিলেন এখন একটু কষ্ট করলে শেষ জীবনে ছেলেটা দাঁড়িয়ে গেলে ভালো ডিভিডেন্ড পাবেন। ফার্স্ট ডিভিশনে অজিতেশ ম্যাট্রিকটা পাশ করবার পর বাবার উচ্চাশা ১০ গুণ বেড়ে গিয়েছিল। তিনি ঠিক করে ফেলেছিলেন ছেলেকে আরও পড়াবেন। কিন্তু দীঘাপোতা গ্রামে কলেজ টলেজ ছিল না। অনেক ভাবনা চিন্তার পর নবীপুরের কথা মনে পড়ে গিয়েছিল বাবার। নবীপুর তাদের বাড়ি থেকে ৫০-৬০ মাইল দূরে বেশ নামকরা একটা মফস্বল শহর। মোটর লঞ্চে গেলে ঘন্টা ৩ লাগতো। সেখানে একটা ভালো ইন্টারমিডিয়েট কলেজ ছিল। আর ছিলেন মহিতোষ মজুমদার। মহিতোষ নবীপুরের সবচাইতে নামকরা ফৌজদারি উকিল। দুর্দান্ত পয়সার তাঁর। হুড় করে তার ঘরে পয়সা ঢুকছে তখন। নবীপুরে নদীর ধার ঘেঁষে ২০ বিঘা জমি ঘিরে পুকুর, বাগান এবং তেতলা প্রকাণ্ড বাড়ি বানিয়েছিলেন। সবচাইতে যেটা জরুরি ব্যাপার তা হল মহিতোষ মজুমদার অজিতেশদের দূর সম্পর্কের আত্মীয় এবং মানুষ হিসেবে খুব দিলদরিয়া। দুহাতে যেমন রোজগার করেন ১০ হাতে খরচও করতে থাকেন। মহিতোষের কথা মনে হওয়া মাত্রই বাবা তাকে চিঠি লিখেছিলেন। যদি অনুগ্রহ করে তিনি অজিতেশকে তার বাড়িতে থেকে কলেজে পড়বার ব্যবস্থা করে দেন, এই উপকার জীবনে তিনি ভুলবেন না। ৪ দিনের মাথাতেই উত্তর এসে গিয়েছিল। চিঠি পেয়েই যেন অজিতেশকে পাঠিয়ে দেওয়া হয়। তাকে পড়ানোর সব দায়িত্ব মহিতোষের। উত্তর পাওয়ার পরের দিনই লঞ্চে উঠে নবীপুরে চলে গিয়েছিল মহিতোষ। মনে পড়ে ভোরবেলা নবীপুরের জেটি ঘাটে তাদের লঞ্চটা এসে থেমেছিল। তখনও রোদ ওঠেনি, যদিও সময়টা পুজোর কাছাকাছি। পাতলা সিল্কের মতো কুয়াশায় চারিদিক ঝাপসা হয়েছিল। টিনের সুটকেস সাথে ঝুলিয়ে আর ১৭ মোড়া দড়ি দিয়ে বাঁধা বিছানাটা কাঁধে চাপিয়ে লঞ্চ থেকে নিশ্চল জেটিতে নামতেই বিরাট লম্বা চওড়া চেহারার একটি লোকের উপর তার চোখ অনিবার্যভাবেই গিয়ে পড়েছিল। ভদ্রলোকের পরনে নলডলে সাদা ফুল প্যান্ট আর হাফ শার্ট, কোমরে বেল্ট, পায়ে ভারী বুট। ভদ্রলোকও এধারে ওধারে তাকাতে তাকাতে অজিতেশকে দেখে ফেলেছিলেন। বড় বড় পা ফেলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি দীঘাপোতা থেকে আসছো? অজিতেশ থমকে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, আগে হ্যাঁ। তোমার নাম অজিতেশ? আগে হ্যাঁ, আমি মহিতোষ মজুমদার। আত্মীয়তা থাকলেও মহিতোষ আগে কখনো দেখেননি অজিতেশকে। ঠিকানাটা অবশ্য জানা ছিল। ভেবেছিলেন লঞ্চ থেকে নেমে লোকজনকে জিজ্ঞেস করে বাড়িটা বার করে ফেলবেন। কিন্তু মহিতোষ নিজেই যে তাকে লঞ্চ ঘাটায় নিতে আসবেন এতটা আশা করা যায়নি। মালপত্র নামিয়ে রেখে তাড়াতাড়ি ঝুঁকে প্রণাম করেছিলেন অজিতেশ। ২ হাতে তাকে তুলে ধরে মহিতোষ বলেছিলেন, ফার্স্ট ডিভিশনে পাশ করেছো, আই এম রিয়েলি হ্যাপি। চলো এবার। বলে তিনি নিজে অজিতেশের টিনের বাক্সটা তুলে নিয়েছিলেন। অজিতেশ আপত্তি করলেও শোনেননি। লঞ্চঘাটার গা ঘেঁষে বড় রাস্তা, সেখানে একটা ফিটন দাঁড়িয়েছিল।
মহিতোষ অজিতেশকে নিয়ে সেটাই উঠতেই কোচওয়ান গাড়ি হাঁকিয়ে দিয়েছে। নদীর গা ঘেঁষে রাস্তাটা চলে গেছে। পিটনের স্বাস্থ্যবান লাল ঘোড়াটা টকবগিয়ে ছুটছিল। পাশাপাশি বসে একধারে নদী, আরেক ধারে নবীপুরের বাড়িঘর দেখতে দেখতে মহিতোষের নানা প্রশ্নের উত্তর দিয়েছিলেন অজিতেশ। মহিতোষ বলেছিলেন, তোমার বাবা ভালো আছেন তো? আগে হ্যাঁ। বাড়ির আর সবাই? সবাই ভালো আছে। আমার বাড়িটা কিন্তু তোমার নিজের বাড়ি বলে মনে করবে, বুঝলে? আগে হ্যাঁ। কোনো রকম সংকোচ করবে না। আচ্ছা। তোমার যখন যা দরকার চেয়ে নেবে। আচ্ছা। কলেজে অনেক রকম বাজে ছেলে রয়েছে, বদ সঙ্গ সবসময় অ্যাভয়েড করে চলবে। তোমার বাবা কিন্তু বহু কষ্ট করে তোমাকে মানুষ করতে চাইছেন, আর অনেক আশা নিয়ে আমার কাছে পাঠিয়েছেন। তার আশাভঙ্গ ঘটে এমন কিছু করবে না বলে একটু থেমেছিলেন মহিতোষ। পরক্ষণে আবার শুরু করেছিলেন, আমার কাছে 2 বছর থেকে তুমি ইন্টারমিডিয়েট পড়বে। 2 বছর বাদে যে অজিতেশকে আমি তোমার বাবার কাছে ফেরত পাঠাবো, সে যেন হীরের টুকরো হয়। ভদ্রলোককে সেদিন ভোরে অত্যন্ত সহৃদয় একজন আপনজন বলে মনে হয়েছিল অজিতেশের। তিনি বলেছিলেন, আমি আপনার মর্যাদা রাখতে চেষ্টা করব। বাহ, খুব ভালো কথা। একটু চুপচাপ, তারপর মহিতোষী আবার বললেন, আর একটা কথা। অজিতেশ জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলেন। মহিতোষ বলেছিলেন, তুমি আমার কাছে থেকে পড়াশুনো করবে, প্রতিদানে আমি কিছুই চাই না, শুধু আশা করব তুমি এমন কিছু করবে না যাতে আমার সম্মান নষ্ট হয়, আর আমার ঘরের ভিতে কখনো শীত চালাবে না। অজিতেশ হকচকিয়ে গিয়েছিলেন। প্রতিধ্বনির মতো করে বলেছিলেন, শীত চালাবো? বুঝতে পারছো না নিশ্চয়ই? আঙ্গের না। বিমুড়ের মতো মাথা নেড়েছিলেন অজিতেশ। পরে পারবে। কথায় কথায় পিটনটা মহিতোষদের বাড়িতে পৌঁছে গিয়েছিল। ততক্ষণে রোদ উঠে গিয়েছে। একতলায় যেখানে গাড়িটা থেমেছিল সেখানে 14-15 বছরের একটি মেয়ে দাঁড়িয়েছিল। তার পরনে সোনালি সিল্কের শাড়ি আর কোনোই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ, ব্লাউজের হাতায় কুঁচি দেওয়া ঝালর। মেয়েটার মুখ প্রতিমার মতো, সরু তুলিতে আঁকা ভুরু, পাতলা রক্তাভ ঠোঁট, ভাসা ভাসা টানা চোখ, ফুরফুরে ধারালো নাক, চেহারাটা রোগা মতো। অজিতেশটা নামতে মেয়েটা দৌড়ে কাছে চলে এসেছিল। আদুরে গলায় মহিতোষকে বলেছিল, আমাকে তুমি কেন লঞ্চঘাটায় নিয়ে গেলে না বাবা? কেন নিয়ে গেলে না? মহিতোষ বলেছিলেন, তুই যে ঘুমোচ্ছিলি তাই আর ডাকিনি। কেন ডাকলে না বাবা? কেন ডাকলে না? ডাকলে তো রেগে উঠতিস। মেয়েটা পা ছুটতে ছুটতে বলেছিল, না রাখতাম না, না না রাখতাম না আমি। ডাকলে না কেন বাবা? নাকের ভিতর এক টানা হু শব্দ করে গিয়েছিল সে। বোঝা গিয়েছিল মহিতোষ তাকে লঞ্চঘাটে নিয়ে যাবেন কথা দিয়েছিলেন, না নিয়ে যাওয়ার জন্য সে রেগে গেছে। তিনি বলেছিলেন, এইরকম করতে নেই সুধা। সেই প্রথম মেয়েটির নাম জানতে পেরেছিলেন অজিতেশ। সুধা মহিতোষের কথা না শুনে সমানে হু হু করে গিয়েছিল আর হাত পা ছুঁড়ছিল। মহিতোষ বলেছিলেন, এদিকে আয় সুধা, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। অজিতেশের দিকে তাকিয়ে হাত পা ছোড়াটা বন্ধ করেছিল সুধা, কিন্তু নাকি সুরে হু হুটা করেই যাচ্ছিল। সে বলছিল, না বাবা না। লক্ষ্মী সোনা, আয়, এরকম করতে নেই। সারা রাত জেগে ছেলেটা এসেছে, দেখছিস না ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না। দ্রুত এক পলক অজিতেশকে লক্ষ্য করে নাকের ভেতরকার সেই হু হু শব্দটা থামিয়ে দিয়েছিল সুধা। তারপর পায়ে পায়ে এগিয়ে এসেছিল। মহিতোষ বলেছিলেন, এই হলো তোমার অজিতেশ দাদা। আর অজিতেশকে বলেছিলেন,
এ আমার একমাত্র মেয়ে সুধা। সুধা এক দৃষ্টে লক্ষ্য করছিল অজিতেশকে। সেদিন তার চুলে ছিল কদম ছাড়, চোখে মুখে স্পষ্ট গ্রাম্য ছাপ। তার পরনে ছিল খাড়ে কাঁচা লালচে ধুতি আর লালচে হাফ শার্ট, পায়ে তালিমারা কেটস। নিজের মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশ থেকে ও পাশ থেকে অজিতেশকে দেখতে দেখতে সুধা বলেছিল, হে মা, একেবারে গেও ভূত। মহিতোষ বলেছিলেন, ছি, এরকম কথা বলতে নেই মা। সুধা হঠাৎ ঝর্ণার মতো উচ্ছ্বসিত হয়ে হেসে উঠেছিল। বাবা, ওর চোখ দুটো দেখেছ? ঠিক বাছুরের মতো। জামা কাপড়ে ছিঁড়ি দেখো, আর জুতোটা। সে হেসেই যাচ্ছিল। মহিতোষ অজিতেশকে বলেছিলেন, ওর কথায় কিছু মনে করো না বাবা, একেবারে পাগল মেয়ে। এসো, ভিতরে এসো। অজিতেশকে সঙ্গে করে মহিতোষ বাড়ির ভিতরে যাবেন। সেই সময় দারুণ রূপসী মধ্যবয়সী একজন মহিলা বেরিয়ে এসেছিলেন। এক পলক অজিতেশের দিকে তাকিয়ে মহিলা জিজ্ঞেস করেছিলেন, এই বুঝি? মহিতোষ বলেছিলেন, হ্যাঁ। তারপর অজিতেশের দিকে ফিরে বলেছিলেন, ইনি সুধার মা। পরে অজিতেশ জেনেছিল সুধার মায়ের নাম মনোরমা। অজিতেশ মনোরমাকে প্রণাম করতেই তার জিভুকে আঙুল ঠেকিয়ে তিনি চুমু খেয়ে বলেছিলেন, বেঁচে থাকো বাবা, তোমার ভালো পাশের খবর পেয়ে আমরা কি খুশি যে হয়েছি। মহিতোষ বলেছিলেন, ও কোন ঘরে থাকবে? তার কথা শেষ হবার আগে মনোরমা বলেছিলেন, সে তোমাকে ভাবতে হবে না, আমি সব ঠিক করে রেখেছি। স্নিগ্ধ সদয় গলায় অজিতেশকে বলেছিলেন, এসো বাবা, আমার সঙ্গে এসো। একতলাতেই কোণের দিকের একটা ঘরে অজিতেশের থাকার ব্যবস্থা হয়েছিল। এই ঘরটার জানালা দিয়ে বাইরের দিকে তাকালে সুন্দর ছায়াচ্ছন্ন বাগান পেরিয়ে রাস্তার ওপারে নদী। যেদিন তিনি সুধাদের বাড়ি গিয়েছিলেন সেই দিনই মহিতোষ তাকে কলেজে ভর্তি করে দিয়েছিলেন। অজিতেশের মনে পড়ে সেসব দিনে তিনি ছিলেন ভয়ানক লাজুক। কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না, কারোর সঙ্গে মিশতেনও না। বিশেষ করে সুধাকে দেখলে একেবারে জড়সড় হয়ে যেতেন। তখন কলেজে যাওয়া ছাড়া প্রায় সারাদিনই নিজের ঘরে বইটই নিয়ে বসে থাকতেন, কিংবা পুরনো আমলের ভারী খাটের ওপর শুয়ে অলস চোখে রাস্তার ওপারে নদীর দিকে তাকিয়ে থাকতেন। সুধার মা মনোরমা প্রায় তার ঘরে এসে তাড়া দিতেন, কি রে ছেলে, এইরকম করে সারাদিন বই মুখে বসে থাকে? যাও, নদীর পাড় থেকে একটু ঘুরে এসো গে। মহিতোষও তার মক্কেলদের নিয়ে ব্যস্ত থাকার ফাঁকে ফাঁকেই অজিতেশের খবর নিতেন। বলতেন, কিরকম লাগছে এখানে? অজিতেশ বলতেন, ভালো। কোনো অসুবিধা হচ্ছে না তো? আগে না। তোমার মাসিমার কাছে শুনি দিনরাত পড়াশুনো করো, ঘর থেকে বেরো না। দিস ইজ ব্যাড। একটু না বেড়ালে শরীর ভালো থাকে? রোজ বিকেলে কলেজ থেকে ফিরে টিফিন খেয়ে বেরিয়ে আসবে। কয়েকদিন তাড়া দিলে তবে হয়তো একদিন অজিতেশ বেড়াতে যেতেন। মনে পড়ে প্রথম কয়েকদিন সুধা তার কাছে আসেনি বা কথা টথা বলেনি। দূর থেকে ঠোঁট কামড়ে আর চোখ কুঁচকে তাকে লক্ষ্য করত। তারপরে এক ছুটির দিনের দুপুরে গোটা বাড়ি যখন নিঝুম, মহিতোষ আর মনোরমা উপরতলায় ঘুমোচ্ছেন, আর নিচের তলায় অজিতেশ ইতিহাসের একটা প্রশ্নের উত্তর লিখছেন, সেই সময় জানালার বাইরে হঠাৎ কাকাতুয়ার ডাক শোনা গিয়েছিল। মুখ তুলে তাকিয়েছিলেন অজিতেশ, কিন্তু কাকাতুয়া দেখা যায়নি। তিনি আবার খাতায় ঝুঁকে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে বুনো টিয়ার ডাক শোনা গিয়েছিল, টরর টরর। মুখ তুলে এবারও টিয়া দেখা যায়নি। কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর আবার লিখতে শুরু করলেন। তখন পায়রার ডাক কানে এসেছিল। এইভাবে একে একে চড়াই, শালিক, কাক ইত্যাদি নানা পাখির ডাক ভেসে এসেছে, কিন্তু মুখ তুললেই কেউ নেই।
কিরকম একটা সন্দেহ হতে পা টিপে টিপে জানালার কাছে যেতেই দেখা গিয়েছিল ঘরের বাইরে একধারে দাঁড়িয়ে আছে সুধা। বোঝা গিয়েছিল এসব পাখির ডাক তারই কাজ। মেয়েটা এত রকম পাখির গলা নকল করতে পারে ভেবে অবাক হয়ে গিয়েছিলেন অজিতেশ। কিন্তু তাকে কি বলবেন ঠিক করে উঠতে পারেননি। ফিরে যে যাবেন তাও পারছিলেন না। সুধা বলেছিল, খুব ভালো ছেলেগিরি দেখানো হচ্ছে না? কিছু একটা বলতে চেষ্টা করেছিলেন অজিতেশ, গলা দিয়ে স্বর বেরোয়নি। সুধা আবার বলেছিল, আমরা জানি তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছ, খুব গর্ব না? আমাদের দিকে ফিরেও তাকানো হয় না। অজিতেশ চুপ। সুধা এবার বলেছে, ঠিক আছে, গুড বয়গিরি তোমার বার করছি। আমরা বছর বছর ফেল করব আর তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করে স্কলারশিপ পাবে? সেটি কিছুতেই হবে না। আজ আমি যাচ্ছি, কাল থেকে মজাটি টের পাবে। পরের দিন থেকে সুধা সত্যি সত্যি তার পিছনে ফেউয়ের মতো লেগে গিয়েছিল। পড়তে বসলেই সে বই কেড়ে নিত। কখনো কলেজ থেকে ফিরে অজিতেশ দেখতেন তার নোট নেওয়া খাতার উপর কালি ঢালা রয়েছে। কোনোদিন বা দেখা যেত বইয়ের পাতা কাঁচি দিয়ে কাটা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুধার সঙ্গে সন্ধি করতে হয়েছিল। অজিতেশ ভয় ভয় জানতে চেয়েছিল কি করলে সুধার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। সুধা বলেছিল, বেশ, আমি যেরকম বলবো ঠিক সেরকমই চলতে হবে তোমাকে। অজিতেশ বলেছিলেন, কিভাবে চলবো বলে দিন। সুধা অবাক হয়ে বলেছিল, বা আমি তুমি তুমি করে বলছি আর তুমি আমাকে আপনি করে বলছো। এখন থেকে আমাকে তুমি করে বলবে। ঠিক আছে, আপনাকে তুমি করেই বলবো। মজ্জাতি হচ্ছে না? একসঙ্গে আপনি তুমি এসব কি? শুধু তুমি? অজিতেশ ঘাড় কাত করে বলেছিলেন, আচ্ছা, কি করতে হবে বলো। সুধা একটু ভেবে বলেছিল, আমার সঙ্গে নদীর পাড়ে বেড়াতে যাবে। অজিতেশ চমকে উঠেছিলেন, কিন্তু তোমার বাবা মা? দূর হাঁদা, হাঁদা গোবিন্দ, বাবা মাকে লুকিয়ে যাব। আমি আগে যাব, তারপর তুমি। একসঙ্গে বেরুলে ধরা পড়ে যাব না? কিন্তু বাইরে কেউ আমাদের দেখে যদি বলে দেয়, আরে আমরা সবার সামনে ঘুরে বেড়াবো নাকি? তাহলে তোমাদের কলেজের ওধারে নদী যেখানে বেঁকে গেছে সেখানে বেশি লোক যায় না, আমরা সেইখানেই যাব। শুনতে শুনতে মেরুদণ্ডের মধ্যে দিয়ে ঠান্ডা বরফের মতো কিছু একটা ওঠানামা করছিল। বুকের ভেতর অনবরত হাতুড়ির আওয়াজ শোনা গিয়েছিল। আস্তে আস্তে ঘাড় হেলিয়ে মাথা নেড়েছিল অজিতেশ। সেই শুরু। তারপর তাকে নিয়ে কি না করেছে সুধা। একদিন একটা জেলেডিঙি চুরি করে ধলেশ্বরী চরেও গিয়েছিল, আর একদিন লুকিয়ে লুকিয়ে গিয়েছিল যাত্রা শুনতে। তারপর ভোর হবার আগেই ফিরে এসেছিল। অজিতেশের সব সময় ভয় হতো এই বোধহয় ধরা পড়ে গেলেন। তারপর ধীরে ধীরে কবে যেন সেই ভয়টা কেটে গিয়েছিল। এতদিন বাদে আর মনে পড়ে না। সুধাকে ঘিরে দিনগুলো যেন স্বপ্নের মতোই কেটে যেতে শুরু করেছিল। গরমের ছুটিতে কিংবা বড়দিনের সময় বাড়ি ফিরে যেতেন ঠিকই, কিন্তু সেখানে ভালো লাগতো না। ধলেশ্বরী পাড়ের সেই সুন্দর ছোট্ট মফস্বল শহরটায় কবে ফিরে আসবেন সেজন্য ভিতরে ভিতরে অস্থির হয়ে থাকতেন। দেখতে দেখতে 2 বছর কেটে গিয়েছিল। মনে আছে সেদিন তার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। সন্ধ্যের একটু আগেই কলেজ থেকে ফিরে নিজের ঘরে খাটের বাজুতে হেলান দিয়ে চুপচাপ বসেছিলেন অজিতেশ। মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল তার কারণও ছিল। কারণটা হলো পরীক্ষা শেষ হয়েছে, 2-1 দিনের মধ্যেই তাকে বাড়ি যেতে হবে। তারপর সুধাদের এই শহরে আর ফেরা হবে না। কেননা এই শহরে ইন্টারমিডিয়েট পর্যন্তই পড়বার ব্যবস্থা আছে। বিয়ে পড়তে হলে তাকে ঢাকায় যেতে হবে। সুধার সঙ্গে আর দেখা হবে না। এই কথাটা যত ভাবছিলেন
ততই বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট অনুভব করছিলেন অজিতেশ। তার 18-19 বছরের নরম মনটা দুঃখে ভেঙে চুরে যাচ্ছিল। কতক্ষণ বসেছিলেন খেয়ালও নেই। হঠাৎ সুধা ঘরে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল, ভূতের মতো চুপ করে বসে কি ভাবছ? অজিতেশ বলেছিলেন, কি আবার ভাবব? কিছু না, বলে মুখ ফিরিয়ে নদীর দিকে তাকিয়েছিলেন। নিশ্চয়ই ভাবছ, বলো না। সুধা অজিতেশের মুখটা তার দিকে ফেরাতে ফেরাতে বলেছিল। সঙ্গে সঙ্গে উত্তর দেননি অজিতেশ। কিছুক্ষণ চুপ করে থেকে ঝাপসা গলায় বলেছিলেন, আমি আমি কাল কি পরশু বাড়ি চলে যাচ্ছি সুধা। কেন? মারে, পরীক্ষা শেষ হয়ে গেল না। বলতে বলতে একটু থেমে ফের বলেছেন, তোমার সঙ্গে আর দেখা হবে না সুধা। সুধা চমকে উঠেছিল। কেন? তোমাদের এখানকার কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া যায়, সেটা তো হয়েই গেল। এরপর বিয়ে পড়তে হলে অন্য কোথাও যেতে হবে। তোমার সঙ্গে আর কি করে দেখা হবে বলো? সুধা জোরে জোরে মাথা নাড়তে নাড়তে বলেছিল, না না না। অজিতেশ বলেছিলেন, কি না? তোমার এখান থেকে যাওয়া হবে না। কিন্তু পরীক্ষা যে হয়ে গেল, আমি এখানে কি করে থাকবো বলো? হঠাৎ এক কাণ্ডই করে বসেছিল সুধা। দু হাতে অজিতেশকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছিল। আমি জানি না, আমি জানি না, জানি না, জানি না। যে মেয়েটা এই 2 বছর ধরে তার উপর সমানে জোর কাটিয়ে এসেছে, আচমকা তাকে কাঁদতে দেখে কি যে করবেন ভেবে পাননি অজিতেশ। তাছাড়া আগে আর কখনো সুধা তাকে এমনভাবে জড়িয়েও ধরেনি। বুকের ভেতর শিহরণ খেলে গিয়েছিল তার। অসহ্য উত্তেজনায় আর সুখে ভীষণ কাঁপছিল সারা শরীর। অজিতেশ বলেছিলেন, কিন্তু আমি কি করব বলো? তার কাঁপুনিটা গলার স্বরেও যেন ভর করেছিল। সুধা বলেছিল, সে তুমি বুঝবে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অজিতেশ কি যেন উত্তর দিতে যাচ্ছিলেন, ঘরের ভেতর হঠাৎ বাজ পড়বার মতো ভারী মোটা গলা শোনা গিয়েছিল, হারামজাদা বজ্জাত। চমকে উঠে সুধাকে মুখের ভেতর থেকে সরিয়ে দিতে দিতে অজিতেশ দেখেছিলেন 5 ফুট দূরে মহিতোষ দাঁড়িয়ে আছেন। অজিতেশ তার মুখের দিকে তাকাতে পারেননি, ঘাড় নিচু করেছিলেন। মহিতোষ চিৎকার করে বলছিলেন, প্রথম আসবার দিনই ওয়ার্নিং দিয়েছিলাম আমার ঘরে সিঁধ চালাবে না, সেই সিঁধটি চালিয়ে দিলে। স্কাউন্ড্রেল শুয়োর, ভেবেছ কি তোমার মতো গেঁয়ো স্কুল মাস্টারের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? দয়া করে এখানে এনে পড়িয়েছি, এইটা রিটার্ন হলো। এই দাঁড়াও, চাবকে তোমার পিঠের চামড়া তুলে দেব। আমার চাবুকটা কোথায়? দৌড়ে বেরিয়ে গিয়ে মহিতোষ চাবুক আনতে যাবেন, সেই সময় সুধা বলে উঠেছিল, ওর কোনো দোষ নেই বাবা, ওকে মেরো না বাবা, মেরো না, সব দোষ আমার। মহিতোষ বলেছিলেন, ঠিক আছে, আত্মীয়ের ছেলে, মারবো না বেশ, বলে অজিতেশের দিকে ফিরেছিলেন। উপকার করেছিলাম, তার যথেষ্ট প্রতিদান পাওয়া গেছে, কিন্তু আর না, আজ এখনই তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। এই শহরে যেন আর কখনো তোমাকে না দেখি। গেট আউট, গেট আউট, বলে সুধার হাত ধরে টানতে টানতে বেরিয়ে গিয়েছিলেন। আর নিজের টিনে সুটকেসে জামা কাপড় বইপত্র পুড়ে তখনই সুধাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন অজিতেশ। মনে পড়ে সেদিন বাড়িতে ফিরে যাবার লঞ্চ ছিল না। লঞ্চ পাওয়া যাবে পরের দিন সকালে। সারা রাত শহরের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সকালে লঞ্চ ঘাটায় এসেছিলেন অজিতেশ। টিকিট ঘরটা ছিল নদীর পাড়ে। টিকিট কেটে অজিতেশ জেটির দিকে যাবেন, সেই সময় দৌড়ুতে দৌড়ুতে
সুধা এসেছিল। ঝাপসা গলায় সে শুধু বলেছিল, তোমাকে বাবা ওভাবে তাড়িয়ে দিল, আমাকে ক্ষমা করো অজিতেশ দা। অজিতেশ শুধু বলেছিলেন, তুমি আবার এখানে কেন এলে? মেসমশাই জানতে পারলে ভীষণ রাগারাগি করবেন। করুক রাগারাগি বলে একটু থেমে সুধা আবার বলেছিল, তোমাকে একটা কথা বলবার জন্য এসেছি। কি কথা? তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমি অজিতেশ দা, তোমার জন্য আমি অপেক্ষা করব। মুখের ভিতর তোলপাড় করে উঠেছিল অজিতেশের। সুধা আবার বলেছিল, আমার কথা তোমার মনে থাকবে তো অজিতেশ দা? অজিতেশ গাঢ় গভীর গলায় বলেছিলেন, থাকবে, নিশ্চয়ই থাকবে। লঞ্চ ছাড়ার ঘন্টা পড়ে গিয়েছিল, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। অজিতেশ ঝাপসা গলায় বলেছিলেন, যাই তাহলে। মনে পড়ে বাড়ি ফিরে যাবার কিছুদিন বাদেই পূর্ব বাংলায় সাম্প্রদায়িক খুনোখুনি শুরু হয়ে গিয়েছিল। গ্রামে থাকতে থাকতেই অজিতেশ শুনেছিল দাঙ্গায় সুধার বাবা মারা গেছেন। সুধারা কোথায় চলে গেছে কেউ খবর দিতে পারেনি। দাঙ্গার পর হলো দেশভাগ। হাজার হাজার মানুষের সঙ্গে উদ্বাস্তু হয়ে অজিতেশরাও এপার বাংলায় চলে এলেন। এপারে এসে বেঁচে থাকার জন্য নতুন করে যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে থাকতেন শিয়ালদা স্টেশনে, তারপর যাদবপুরের ওদিকে জবরদখল কলোনিতে বাঁশ টালি দিয়ে ঘর তুলে বাবা মা ভাই বোনেদের নিয়ে গেলেন অজিতেশ। ইন্টারমিডিয়েট পর্যন্ত রেজাল্টটা ভালোই ছিল। তার জোরেই রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গিয়েছিলেন। তারপর সেটা ছেড়ে দিয়ে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে এলেন ব্যাংকের চাকরিতে। পার্টিশনের পর পশ্চিমবাংলায় এসে কোনো দিকে তাকাবার সময় ছিল না অজিতেশের। একে একে ভাইদের মানুষ করতে হয়েছে তাকে। তাদের জন্য চাকরি টাকরি জোগাড় করে জীবনে দাঁড় করিয়ে দিতে হয়েছে, বোনেদের বিয়ে দিতে হয়েছে। এসব করতে করতে কবে যে জীবনের 50টা বছর পার করে এসেছেন কে জানে। সবাইকে তিনি ঘর সংসার করে দিয়েছেন, শুধু নিজেরই বিয়ে ঠিক করা হয়নি। তখন যে হাতের ফাঁক দিয়ে বিয়ের বয়সটা পেরিয়ে গেছে টেরও পাননি। সুধার কম বয়সের ফটোটার দিকে কতক্ষণ দাঁড়িয়েছিলেন মনে নেই। হঠাৎ হরিনারায়ণের ডাক কানে এসেছিল, হ্যাঁ স্যার। চমকে ঘাড় ফেরাতেই অজিতেশের চোখে পড়েছিল একটু দূরে হরিনারায়ণ দাঁড়িয়ে রয়েছে। তার পাশে 47-48 বছরের একটি মহিলা, আর 13-14 বছরের একটি ছেলে, আর 10-12 বছরের একটি মেয়ে। হরিনারায়ণ বলেছিলেন, এ আমার ছেলে রানা, আর ও আমার মেয়ে সমিতা, আর এ হলো আমার স্ত্রী। রানার সমিতা অজিতেশকে প্রণাম করেছিল, কিন্তু সেদিকে লক্ষ্য ছিল না অজিতেশের। ততক্ষণে তার চোখ এসে পড়েছে মহিলাটির দিকে। এত বছর বাদেও সুধাকে চিনতে অসুবিধা হচ্ছিল না। বয়সের কিছু ভার নেমেছে তার শরীরে। সিঁথির কাছে 2-4টে চুল রূপোর তার হয়ে গেছে। তবু নলেশ্বরী পাড়ের সেই খেয়ালি জেদি একরোখা মেয়েটাকে সময় ভেঙে চুরে একেবারে বদলে দিতে পারেনি। সুধাও এক দৃষ্টে অজিতেশের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আধফোটা গলায় বলল, অজিতেশ দা না? এতকাল পরও তাকে তবে চেনা যায়? সময় তাকেও একেবারে পাল্টে দিতে পারেনি। অজিতেশ বললেন, হ্যাঁ হ্যাঁ, এত বছর বাদে তোমাকে এখানে দেখবো ভাবিনি। কেমন আছো তুমি? এক দৃষ্টে তাকিয়ে থেকে সুধা হাসল, মন্দ কি, তুমি? চলে যাচ্ছে। হরিনারায়ণ অবাক বিস্ময় তাকিয়েছিল। এবার বলে উঠল, হ্যাঁ স্যার, আপনি আমার স্ত্রীকে চেনেন নাকি? তাই তো মনে হচ্ছে। ইস্ট বেঙ্গলে ওদের বাড়িতে 2 বছর থেকে আমি পড়াশুনো করেছি।
এরপর চা এবং মিষ্টি টিষ্টি এলো। খেতে খেতে প্রচুর গল্প হলো। অজিতেশ নিজের কথা বললেন। দাঙ্গার পর কিভাবে মহিতোষের মৃত্যু ঘটেছিল, কিভাবে একটি মুসলমান মাঝি সুধাদের তার বাসায় নিয়ে এসে গোয়ালন্দের স্টিমারে তুলে দিয়েছিল, তারপর কলকাতায় এসে কিভাবে আত্মীয়দের বাড়িতে অনেক কষ্টের মধ্যে দিন কেটেছে, এবং কিভাবে শেষ পর্যন্ত হরিনারায়ণের সঙ্গে তার বিয়ে হয়, সব শুনে গেলেন অজিতেশ। শুধু একটা কথাই অজিতেশের জানা হলো না। সেদিন লঞ্চ ঘাটায় সুধা কথা দিয়েছিল তার জন্য অপেক্ষা করবে, তবু হরিনারায়ণকে বিয়ে করলো কেন? পরক্ষণেই তিনি ভাবলেন, হয়তো এই বিয়েটা না করে সুধার উপায় ছিল না। কিন্তু তবু তার মুখ থেকেই শুনতে ইচ্ছা করছিল অজিতেশের। কিন্তু হরিনারায়ণের সামনে সে প্রশ্ন করা যায় না। তিনি ভাবলেন, সুযোগ পেলে কথাটা জিজ্ঞেস করবেন। এরপর থেকে হরিনারায়ণ অজিতেশকে প্রায়ই তাদের বাড়ি নিয়ে যেতে লাগলো। বোঝা যায় সুধাই নিয়ে যেতে বলে। অজিতেশেরও খুব খারাপ লাগে না। ব্যাংকের কাজ ছাড়া বাকি দিনটা একা একাই কাটতো এতকাল। এখন ওদের সঙ্গে গল্প টল্প করে সময়টা ভালোই কাটে। নিয়মিত যেতে যেতে ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে গেল। মনে হলো সুধার যেন বিয়ে হয়নি, আর তিনিও এখনো সেই ইন্টারমিডিয়েট কলেজেরই ছাত্র রয়েছেন। আর তারা ছোটনাগপুরের অভ্রখনির এই শহরে নয়, ধলেশ্বরী পাড়ের সেই ছোট্ট মফস্বল শহরে যেন ফিরে গেছেন। শেষ পর্যন্ত এমন দাঁড়ালো, প্রতিদিন ছুটির পর সুধাদের বাড়ি একবার না গেলে তার ভালো লাগে না। ছুটি টুটি হলে কোনোদিন সবাইকে নিয়ে অজিতেশ ওশ্রী ফলস দেখতে যান, কোনোদিন যান পরেশনাথ পাহাড়ের দিকে, কোনোদিন বা দল বেঁধে মধুপুর কি গিরিডিতে পিকনিক করতে যান। কিন্তু হরিনারায়ণ এমন গায়ের সঙ্গে জুড়ে থাকে যে সেই কথাটা আর জিজ্ঞেস করা হয় না। দেখতে দেখতে কটা মাস কেটে গেল। তারপর সেই দিনটি এলো। সুধাদের বাড়ি বিকেলে অজিতেশের আসার কথা, কিন্তু সেদিন দুপুরের দিকে তিনি চলে গেলেন। মায়ের ঘরের কাছাকাছি এসে হরিনারায়ণকে ডাকতে যাবেন, হঠাৎ সুধার গলা শুনে দাঁড়িয়ে গেলেন। বোঝা যাচ্ছিল হরিনারায়ণের সঙ্গে সে কথা বলছে। আড়ি পেতে অন্যের কথা শোনবার অভ্যাস নেই অজিতেশের। এটাকে তিনি নোংরামি মনে করেন। তবু তিনি না পারছিলেন এগুতে, না পারছিলেন পিছিয়ে যেতে। সুধা বলছিল, বিয়ে তো করেনি, এত বয়স হয়েছে, তবু চোখ চোখানি যায় না। রোদ বিড়ালের মতো আমাদের বাড়ি ঘুরঘুর করতে আসে। আমি সব বুঝি। হরিনারায়ণ বলল, তোমাদের বাড়ি যখন পড়াশুনো করতো তখন তো দুজন প্রেমের সাগরে ভেসে বেড়াতে, তাই না? তোমার বুঝি তাই মনে হয়? আরে বাবা, আমি ছিলাম নামকরা পয়সাওয়ালা উকিলের মেয়ে, আর অজিতেশ দা গৃহ স্কুল মাস্টারের ছেলে। দয়া করেই আমার বাবা ওকে বাড়িতে রেখে পড়িয়েছিলেন। যাকে দয়া করা হয় তার সঙ্গে কেউ প্রেম করে না, বুঝলে? বুঝলাম, আর আমিও কোনোদিন ওর দিকে তাকাতামও না। তবে অজিতেশ দা ড্যাব ড্যাব করে গরুর মতো আমার দিকে তাকিয়ে থাকতো। কিন্তু আমি ছিলাম অনেক উঁচু ডালের ফল, ওর হাত সেখানে কখনো পৌঁছয়নি। জাগে জাগে, এবার একটা কাজ করতে পারবে? কি? 30 বছর তো ব্যাংকের কেরানি রয়ে গেলাম। অজিতেশ বাবুকে ধরে আমার একটা প্রমোশনের ব্যবস্থা করে দাও না। উনি রেকমেন্ড করলে হয়ে যাবে। আরে তুমি ভেবো না, ওর নাকে বড়শি আটকানো আছে। আমি যা বলবো তাই করবে, যেদিকে ঘোরাবো সেদিকেই ঘুরবে। তোমাকে কথা দিলাম, প্রমোশন পেয়ে যাবে। শুনতে শুনতে সম্মিতের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন অজিতেশ। এই সুধাই কি একদিন বলেছিল তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না? অজিতেশ আর ওদের ডাকলেন না। ক্লান্ত এলোমেলো পা ফেলে ফিরে যেতে লাগলেন।